বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছো? এইচএসসি 28 এবং এইচএসসি 27। এইচএসসি 26-এ তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র দেখে বুঝতে পারছো আগামীতে কোশ্চেন গুলো কেমন হইতে পারে। তো দেখো, আমি তোমাদের ভেক্টর অধ্যায় দিয়ে অনলাইন ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো ফিজিক্স যে আসলে অনেক কঠিন কিছু না, এটা আসলে ফিল দিয়ে যদি পড়া যায়, যদি বেসিকটা বোঝা যায়, তাহলে ফিজিক্স অনেক সহজ। তোমরা যে বলতেছো এইবারে কোশ্চেন অনেক কঠিন, হ্যাঁ, কিছু কোশ্চেন কঠিন হবে, আবার সহজ হবে। এটা কোশ্চেনের ধর্মটাই তো এটা। সব সময় যে তুমি একেবারে সহজ কোশ্চেন পাবা এরকম তো না। কঠিন সহজের সংমিশ্রণেই কিন্তু কি প্রশ্নপত্র। কোনো প্রশ্ন কোনো পেপার কঠিন হবে, কোনো পেপার সহজ হবে। তো আসলে তোমরা যদি দেখো প্রশ্ন যেগুলো হয়েছে এগুলো কি বইয়ের বাহির থেকে হয়েছে, একেবারে বইয়ের বেসিক কনসেপ্ট থেকে হয়েছে। হ্যাঁ, দুইটা কোশ্চেন ভুল করছে, ভুল আসলে ক্রাইম। কোনোভাবেই প্রশ্নপত্র ভুল করা যাবে না, কারণ ভুল করলে বাচ্চারা পারা জিনিস অনেক সময় পরীক্ষায় গিয়ে আর পারে ওঠে না। কারণ এত অধ্যায়টা আমি এত বেশি করে পড়লাম, সেই অধ্যায় থেকে আমার তোমার ম্যাথ হচ্ছে না, তাহলে তো আমি হতাশ। তো এইভাবে আসলে তখন তারা ডিপ্রেশনে পড়ে যায়, সেখান থেকে পরীক্ষা খারাপ হয়। তো আসো আজকে আমরা ভেক্টর অধ্যায় দিয়ে শুরু করব। দেখো, অধ্যায় 2 ভেক্টর। তো এই ভেক্টর অধ্যায়ের কিছু অংশ তোমরা 9-10-এ পড়ে আসছো, রাশির যে অংশটুকু ছিল সেইটুকু তোমরা পড়ে আসছো। তো এখন আসি আমরা, দেখো তাহলে আমরা রাশি নিয়ে আলোচনা শুরু করব। দেখো তাহলে প্রথমে আসি, এটা তোমাদের একটু জানা, তারপরেও দেখো তোমাদের জানার মাঝেও কিছু ব্যাপার থাকে যেইগুলো দেখো তোমরা এক্সেপশনাল কিছু শিখবা আশা করি। অনেক তোমাদের রাশি সম্পর্কে তোমরা 8-এও একটু পড়ছো, আবার 9-10-এও পড়ছো, আবার এইচএসসি-তেও পড়তেছো, তাই না বিষয়টা? আসো, তো এখন এসে যাক, দেখো রাশি কাকে বলে। এই সংজ্ঞাটা তোমরা জানো যে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। ব্যাস। এখন দেখো, এই ভৌত জগতে আমাকেও পরিমাপ করা যায়, তোমাকেও পরিমাপ করা যায়, পেনটাকে পরিমাপ করা যায়। তাহলে কি আমরা এগুলোকে রাশি বলতে পারি? তাহলে কি এগুলো তো রাশি হওয়ার কথা না, তাই না? অ্যাকচুয়ালি এগুলোকে আমরা দৈর্ঘ্য ভর সবকিছু পরিমাপ করতে পারি, আয়তন পরিমাপ করতে পারি, যার কারণে এগুলোকে আমরা কি বলতে পারবো? রাশি বলতে পারবো। যেইগুলোকে আমরা পরিমাপ করতে পারবো না সেইগুলোকে আমরা কি বলতে পারবো না? রাশি। যেমন আমাদের দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা, এইগুলো আমরা পরিমাপ করতে পারি না। এখন এগুলো পরিমাপের জন্য কোনো মানদণ্ড বা কোনো যন্ত্র আবিষ্কার হয়। যখন দেখো ভর পরিমাপের জন্য আমাদের বাটখারা, যেটাতে আমরা ভর পরিমাপ করে থাকি, এটা যতদিন আবিষ্কার হয় নাই ততদিন কিন্তু ভর রাশি ছিল না। সময় যতদিন ঘড়ি আবিষ্কার হয় নাই ততদিন সময় রাশি ছিল না। ঠিক এইভাবে আমাদের দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা এইগুলো পরিমাপ করার মতো মিটার এখনো আবিষ্কার হয় নাই বা কোনো যন্ত্র আবিষ্কার হয় নাই, যার কারণে এইগুলো এখনো রাশির আওতাভুক্ত নয়। এইগুলো যেদিন থেকে রাশির আওতাভুক্ত হবে সেদিন থেকে এইগুলো কি হয়ে যাবে? রাশি হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো এখন আসা যাক, তাহলে এই রাশিকে আমরা দুই ভাবে প্রকাশ করা যায়, মানে রাশি প্রকাশের জন্য দুইটা উপাত্তের দরকার হয়। এইভাবে প্রকাশ না, উপাত্তের দরকার হয়। তাহলে কি রকম দেখো সেইটা? তাহলে একটা হলো দেখো সংখ্যামান, আরেকটা হলো একক। এই দুইটা উপাত্তের সাহায্যে আমরা রাশিকে অর্থবোধক ভাবে প্রকাশ করতে পারি। দেখো, তুমি যদি কোনো দোকানে গিয়ে বলো আমাকে 1 চাল দেন, তাহলে সে 1 মণ বুঝলো, 1 কেজি বুঝলো না 1 টন বুঝলো না 1 গ্রাম বুঝলো? কিছুই বোঝে নাই। তার মানে দেখো, তুমি যখন 1 কেজি বা 1 গ্রাম বলবা, অর্থাৎ রাশির এই সংখ্যামানের সাথে যখন একক যুক্ত করে দিলা, তখন এটা একটা অর্থবোধক ব্যাপার হয়ে গেল। 1 কেজি অর্থাৎ তাহলে কি হয়ে গেল? তুমি 1 কেজি ভরের চাল চাচ্ছ। বাস। তার মানে আমাদের রাশি প্রকাশের জন্য দুইটা উপাত্তর প্রয়োজন হবে, একটা সংখ্যামান আর একটা হলো একক। এই দুইটার একটা ছাড়া তুমি রাশিকে প্রকাশ করতে পারবা না। যদি শুধু গিয়ে বলো আমাকে কেজি চাল দেন, তাহলে সে কি বুঝবে? 1 কেজি, 10 কেজি, 20 কেজি না 50 কেজি? কিছু বুঝবে না। বাস। তার মানে আমরা শুধু একক দিয়েও রাশি প্রকাশ করতে পারবো না, শুধু সংখ্যা মান দিয়েও রাশি প্রকাশ করতে পারবো না। তাহলে রাশি প্রকাশের জন্য আমাদের দুইটা উপাত্তের প্রয়োজন হবে। বাস। সেটা হলো একটা সংখ্যা মান, আরেকটা হলো কি? একক। এখন আসা যাক, দেখো এই রাশিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। গঠন বিবেচনায় রাশি দুই প্রকার হয়, আবার হলো কি দিক বিবেচনাও রাশি দুই প্রকার। দেখো, এইগুলো তোমাদের যদিও পড়া আছে, তারপর একটু রিভাইজ করতেছে, আশা করি একটু হলেও বেশি কিছু
রাশি 2 নাম্বার মৌলিক রাশি, 2 নাম্বার হলো যৌগিক রাশি। আচ্ছা, মোটামুটি এইগুলো কিন্তু তোমরা জানো। তাহলে গঠন বিবেচনায় আছে, একটা দিক বিবেচনায়। তাহলে গঠনেরটা বলি, গঠন মানে কি, তার মানে কি কি নিয়ে গঠিত, বিষয়টা এরকম না? আচ্ছা, তার মানে এই জন্য দেখো, তাহলে মৌলিক আর যৌগিক এগুলো কি 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 নিয়ে গঠিত, এটাই বোঝাচ্ছে। আচ্ছা, তো মৌলিকের বিষয়টা আমরা বলি, সংজ্ঞাটা আমি আর না লিখি, কারণ তোমরা মোটামুটি জানো। তাহলে মৌলিক রাশি, তাহলে মৌলিক রাশির ক্ষেত্রে তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে দিই, যে সকল রাশি অন্য কোনো রাশির উপরে নির্ভর করে না, তাদেরকেই আমরা কি বলি, মৌলিক রাশি। বাস, তাহলে মৌলিক রাশি মোট কয়টা, 7টি। তাহলে এই 7টি কি কি তোমরা জানো, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ, এই কয়টা হলো তাহলে দেখো তো, 7টা, 4টা 5টা 6টা 7টা। তো তোমরা, আমি এর আগে একটা বইয়ে দেখছিলাম, ইসাহাক স্যারের বইয়ে, মেবি নতুন বইয়ের এডিশনে 9টি দেওয়া ছিল। হ্যাঁ, তো এইখানে আসলে কোন শব্দটা নিয়ে আসছিলেন উনি, যে দেখো কম, আসলে এটা এখনো আমাদের ইন্টারন্যাশনালি ভ্যালিড না। আমাদের ইন্টারন্যাশনালি এখনো 7টা ভ্যালিড। সুতরাং কোনো একটা বই হুট করে লিখলেই যেটা আমরা লিখবো এমন না। তা অন্য অন্য বইগুলো কোথাও 9টা লেখা নাই, ওই একটা বই আমি 9টা লেখা দেখছিলাম এই শর্তে। তাহলে কোণ যদি সাইন থিটা হয়, তাহলে কত, দেখো তো লম্ব বাই কত, অতিভুজ, তাহলে দুটাই হলো দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য হলো তোমার হলো কি মৌলিক রাশি, কিন্তু এখানে দৈর্ঘ্য তো 2টা। তো এখন দেখা যাক, তাহলে এখন তারা হয়তো ভাবছে যে দুটাই তো দৈর্ঘ্য, তাহলে এই শর্তে হয়তো তারা কি করছে, একটা দ্বিমাত্রিক হয় একটা ত্রিমাত্রিক হয়, সেই শর্তে তারা একটা দ্বিমাত্রিক কোণ, একটা লিখে ত্রিমাত্রিক কোণ দিয়ে 9টা করছিল আর কি। তো যাই হোক, তো আমরা ওইদিকে যাবো না, কারণ ইন্টারন্যাশনালি এখানে এখনো এটা ভ্যালিড নয়, 7টাই মৌলিক রাশি। বাস, এখন এসে আমরা দেখো যৌগিক রাশির ক্ষেত্রে যাব। তাহলে যৌগিক রাশির ক্ষেত্রে এটাও তোমরা 9টা পড়ছো, যে যে সকল রাশি 2 বা ততোধিক মৌলিক রাশি নিয়ে গঠিত। তোমরা অনেকে ভুল করে বলো 1 বা একাধিক মৌলিক রাশি সমন্বয়ে গঠিত রাশিকে আমরা যৌগিক রাশি বলি। 1 বা একাধিক শব্দ বলা যাবে না, কারণ 1 বা একাধিক যখন বলা হয় তখন এক হইলো, এক মানে তো মৌলিক। তাহলে তোমাকে যদি এইভাবে বলতে চাও, তাহলে বলতে 2 বা ততোধিক, অথবা 2 এর অধিক মৌলিক রাশির সমন্বয়ে যে সকল রাশি গঠিত তাদেরকে আমরা কি বলবো, যৌগিক রাশি। আশা করি বুঝতে পারছো। এখন এসে আমরা দেখো দিক বিবেচনায় রাশি আবার 2 প্রকার। আসো দেখো দিক বিবেচনায়, তাহলে দিক বিবেচনায় রাশি 2 প্রকার। তাহলে 1 নম্বর হলো স্কেলার রাশি, 2 নম্বর হলো ভেক্টর রাশি। এখানেই তোমাদের শেখার অনেক কিছু আছে। দেখো এখন এসে আমরা দেখো স্কেলার রাশি কাকে বলে। তোমরা যে হর হামেশাই যে সংজ্ঞাটা দিয়ে থাকো, দেখো এখানে আরেকটা রাশি নিয়ে আলোচনা আছে, হলো টেনশন, ওটা আমি একটু পরে আলোচনা করব। আগে স্কেলার রাশি আর ভেক্টর রাশিটা বুঝাই নেই। স্কেলার রাশি দেখো, তাহলে যে সকল রাশির মান আছে কিন্তু দিক নেই, তাদেরকে স্কেলার রাশি বলে। আচ্ছা, তোমরা এই সংজ্ঞাটা দিয়ে থাকো সচরাচর, দেখবা তোমাদের ম্যাক্সিমাম বইতে সংজ্ঞা লেখা আছে যে সকল রাশি প্রকাশের জন্য মানের প্রয়োজন হয় কিন্তু দিকের প্রয়োজন হয় না, এটা সঠিক সংজ্ঞা। আর যখন আমরা এইভাবে বলবো, আসলে আমাদের স্কেলার রাশির দিক আছে, কিন্তু সেই দিকটা সুনির্দিষ্ট দিক নয়, অসংখ্য দিকে হইতে পারে। সেই দিকটা কোনো নির্দিষ্ট দিকেও হইতে পারে, সেটা কি হইতে পারে, অনির্দিষ্ট দিকেও হইতে পারে।
এই জন্য দেখো, তাহলে আমরা যখন স্কেলার রাশির সংজ্ঞা দিতে যাব তখন অবশ্যই বলতে হবে সুনির্দিষ্ট দিক নাই, থাকলেও কিছু যায় আসে না, না থাকলেও কিছু যায় আসে না। তাহলে এই জন্য বলা হয় যে সকল রাশি প্রকাশের জন্য মানের প্রয়োজন হয় কিন্তু কোনো দিকের প্রয়োজন হয় না। অর্থাৎ আচ্ছা পরে আসতেছি কেন, তাহলে অবশ্যই দেখো যখন আমরা সংজ্ঞাটা এইভাবে দিব তখন অবশ্যই সুনির্দিষ্ট দিক নেই এইটা বলবো। কেন এইটা বলবো দেখো, যে অ্যাকচুয়ালি স্কেলার রাশির ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি তখন এটা দূরত্ব, ধরো এই যে আমি একটা আঁকা বাঁকা পথে, আমি ধরো আমার এই স্টার্টিং পয়েন্ট আমার এইটা, আমি এখান থেকে স্টার্টিং পয়েন্ট থেকে আমার এই যে এন্ডিং পয়েন্ট এইখানে আমি আসে দাঁড়াইলাম, বাস। তাহলে এখন আমি এইখানে যখন এসে দাঁড়ালাম তাহলে আমি দেখো এই আঁকা বাঁকা পথটা অতিক্রম করে এখানে আসলাম কিনা বলতো, বাস। তাহলে এই আঁকা বাঁকা পথে আসার মুহূর্তে আমার দেখো তো প্রত্যেকটা স্পর্শ বিন্দুতে আমার একটা অভিমুখ আছে কিনা বলতো। তাহলে আমি দেখো তো বিভিন্ন দিক অবলম্বন করে আমি এই দূরত্বের পথ পাড়ি দিচ্ছি কিনা। দেখো আরো সহজ ভাবে যদি বলি, আমি হাতটাকে এইভাবে ধরছি দেখো, তাহলে এখন আমি যদি সামনের দিকে আগাই তাহলে আমার হাত এই দিকে আগাবে, তাহলে আমার দিক এই দিক, আমি যদি একটু দেখো বাঁকাই দেখো তো আমার দিক চেঞ্জ হচ্ছে কিনা, দেখো তো স্পর্শক বরাবর আমার দিক চেঞ্জ হচ্ছে প্রতি মুহূর্তে। ওকে, আচ্ছা তার মানে তাহলে আমাদের দূরত্বের ক্ষেত্রে আমাদের দিক আছে কিন্তু সেই দিকটা কেমন না, সুনির্দিষ্ট নয়। তাহলে এখন দেখো তো আমরা যদি সুনির্দিষ্ট কথা না বলি তাহলে সঙ্গটা কি পরিপূর্ণ সঠিক হবে, কখনোই না। আর যদি বলো এই তোমার দিকের প্রয়োজন হয় না তাহলে ওটা 100% সঠিক। আচ্ছা স্কেলার রাশি আমি কোনগুলো দেখো, যেমন দৈর্ঘ্য, দ্রুতি, তাপমাত্রা, সময়, কাজ, শক্তি, ক্ষমতা, বিভব ইত্যাদি। তাহলে এইগুলো হলো আমার স্কেলার রাশি। এইগুলো রাশিতে আমাদের দিক চেঞ্জ হলে মানের কোনো পরিবর্তন হয় না। যেমন দূরত্বের ক্ষেত্রে দেখো, আমাদের যদি এইটুকু ধরো আমরা ধরে নিলাম 10 মিটার দূরত্ব, আবার এইটুকু ধরে নিলাম 20 মিটার দূরত্ব, এইটুকু ধরে নিলাম 15 মিটার দূরত্ব। ওকে, আমাদের দেখো যেহেতু এটা আঁকা বাঁকা পথ, আঁকা বাঁকা পথ এইটুকু, তাহলে আঁকা বাঁকা পথ যেহেতু তাহলে এটা অবশ্যই তাহলে কি না সরণ না, মানে ভেক্টর না, ওটা তো আমরা আসিনি এখনো। আচ্ছা তাহলে আঁকা বাঁকা পথ যখনই হবে তখন সেটা কি হয়ে গেল বলতো, দৈর্ঘ্য বা দূরত্ব। তাহলে এখন আমি এই দূরত্বের ক্ষেত্রে আমি যদি বলি এখান থেকে এখানে আসতে মোট অতিক্রান্ত দূরত্ব কত, তখন আমার এই দূরত্ব হয়ে যাবে 10, 20, 30, 5, 45। তাহলে আমাদের দেখো দূরত্ব হয়ে যাবে তখন হলো আমাদের 45 মিটার। তাহলে এখন আমি এই যে যেভাবেই কোনো দৈর্ঘ্য অতিক্রম করি না কেন এই টোটাল দৈর্ঘ্যটাই হলো আমার কি, দূরত্ব। ক্লিয়ার? এখন এসে আমরা দেখো ভেক্টর রাশির ক্ষেত্রে, আমার ছবিটা থাক, এটাতে আমার ভেক্টর রাশির কাজে লাগবে। আচ্ছা আচ্ছা এখন আসে আমরা দেখো ভেক্টর রাশির ক্ষেত্রে। তাহলে আমরা এখানে একটু লিখবো, দেখো তাহলে যে সকল রাশির, তাহলে এইখানে আমরা যেটা লিখবো সুনির্দিষ্ট মান, দৃষ্ট মান ও দিক বিদ্যমান। দেখো মান ও দিক বিদ্যমান, তাদেরকে আমরা ভেক্টর রাশি বলি, তাদেরকে ভেক্টর রাশি বলি, তাদেরকে হলো ভেক্টর রাশি বলে। ক্লিয়ার? ব্যাস। তাহলে এখন আসে আমরা দেখো তাহলে ভেক্টর রাশি কোনগুলো, আমরা ছন্দের মাধ্যমে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি দুটাই শিখবো। আগে আমরা নর্মালি শিখে নেই যে এইগুলো স্কেলার রাশি, এইগুলো কি ভেক্টর রাশি। পরে যখন আমাদের মনে রাখতে একটু কষ্ট হয় এই জন্য আমরা দুটারই খুব সুন্দর একটা ছন্দ আছে যেটার সাহায্যে তুমি সব কিছু করতে পারবা। তো আগে আমরা একটু সংজ্ঞাগুলো শেষ করে নিই, তারপরে আমরা ওইদিকে যাব। দেখো দৈর্ঘ্যের ভেক্টর ফর্ম যেটা সেটা হলো সরণ, বেগ, ত্বরণ, মন্দন, বল, প্রাবল্য ইত্যাদি। তাহলে দেখো এইগুলো হচ্ছে আমাদের ভেক্টর রাশি। এখন আসে আমরা দেখো তাহলে আমার আগে কি বলছি বলতো, তাহলে সরণ তাহলে ভেক্টর রাশি, তাহলে সরণও এক প্রকারের কি দৈর্ঘ্য।
কিন্তু সেটা এই যে আঁকা বাঁকা পথের দৈর্ঘ্য না, সরণ কি ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশির সংজ্ঞায় বলাই আছে তার সুনির্দিষ্ট মান এবং সুনির্দিষ্ট কি থাকবে, দিক থাকবে। তার মানে আমি যদি দেখো এইভাবে ঘুরি, এটা তাহলে আমার কি, এটা তাহলে সরণ হবে না, তাহলে এটা হবে কি দূরত্ব। আর তাহলে সরণ হইতে গেলে তাহলে আমার দেখো স্টার্টিং পয়েন্ট, এটা এন্ডিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টের মধ্যবর্তী সংযোজক যে সরল রেখা সেটাই হবে তোমার হলো সরণ। তার মানে সরণটা যেহেতু ভেক্টর রাশি, তাহলে এই সরণের যে দৈর্ঘ্য অর্থাৎ সোজা সরল রেখা বরাবর যে দূরত্ব বা দৈর্ঘ্য সেইটাই হবে হলো তোমার হলো কি সরণ। তাহলে সরণ হওয়ার শর্ত দেখো, আমার যদি দিক চেঞ্জ হয়ে যায়, আমি বলছি যে দিক চেঞ্জ হয়ে গেলে আমার ভেক্টরের মান পরিবর্তন হয়, তাহলে সরণের মানও কি হবে, পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, তো এইখানে দেখো আমার দূরত্ব হলো 45 মিটার, এইভাবে আছে, এইটা আমার দেখো পয়েন্ট। এখন আসে আমরা দেখো আমার এইখান থেকে আমরা যদি এই 15 মিটারটা আমি যদি এই দিকে এখানে আসতাম, দেখো এই 15 মিটার এখানে যখন আসতাম তখন আমার সরণের দিক হয়ে যেত এইটা। দেখো যেই দিক আমার চেঞ্জ হয়ে গেল, দেখো তো দৈর্ঘ্য কি আর সমান আছে না চেঞ্জ হয়েছে। তাহলে দেখো তো সরণের এই ভেক্টর রাশির দিক পরিবর্তন হলে মানেরও কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তো এটা আমি তোমাদের প্র্যাকটিক্যালেও দেখাবো। তা আপাতত আগে তোমাদের আগে থিওরিটা শিখাই নিচ্ছি, এরপরে প্র্যাকটিক্যাল ম্যাথ সবকিছু করে দেখাবো। আচ্ছা, তাহলে দেখো তো নর্মালি আমরা এখান থেকেই বুঝতে পারলাম কি না যে দেখো তো আমাদের যদি এই অভিমুখের পরিবর্তন হয়ে যায় বা দিকের পরিবর্তন হয়ে যায়, ভেক্টর রাশির মানেরও কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। কিন্তু দেখো তো আমার দিক চেঞ্জ হয়ে এই 15 মিটার এখানে আসলো, আমার কিন্তু ডিস্টেন্স কিন্তু কি থাকবে, 45 মিটারই থাকবে, কিন্তু সরণটা শুধু কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তাহলে এই ভেক্টর রাশির দিক চেঞ্জ হলে মান চেঞ্জ হয়, এই জন্য বলতে হবে সংজ্ঞায় যে সকল রাশির মান শুধু দিক আছে এটা বলা যাবে না, সুনির্দিষ্ট দিক। শুধু দিক বলতে আমার যে কোনো দিক আমি বলতে পারি, এই দিকে দিক বা ওই দিকে দিক, ক্লিয়ার। যেমন স্কেলার রাশির ক্ষেত্রে দিক আছে, সেই দিকগুলো কি না, সুনির্দিষ্ট না। তো এই জন্য তোমরা সুনির্দিষ্ট শব্দটা মাস্ট বি ইউজ করবা, তাহলে আর কেউ সংজ্ঞায় ভুল ধরতে পারবে না। তো আগামী লেকচারে আমরা এই স্কেলার রাশি ভেক্টর রাশিগুলোকে মনে রাখা যায় কিভাবে, এবং পোলার ভেক্টর, অক্ষীয় ভেক্টর, এইগুলোকে কত সহজে মনে রাখা যায়, জাস্ট খালি লেকচার দেখা মাত্রই তোমাকে আমি যদি লেকচার শেষে প্রশ্ন করি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো তুমি প্রত্যেকটা অ্যান্সার দিতে পারবে। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।